হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মন্ডলস কোচিং। সো ফ্রেন্ডস, আগের দিন আমরা পার্সেন্টেজ অর্থাৎ শতকরা জিনিসটা কী সেটা জেনেছিলাম, আর সেই সম্পর্কে তো কিছু ইম্পর্টেন্ট প্রবলেমও সলভ করেছিলাম। তো আজ পার্ট টু। আজকে আমি আরও কিছু ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। আর আগের ভিডিওগুলি না দেখে থাকলে ডিসক্রিপশন বক্সে ভিডিওগুলির লিঙ্ক দিয়ে রাখছি, অবশ্যই দেখে নেবে। তাছাড়া প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলি দেখে নিতে পারো। তো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আগের দিন আমরা কিছু ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করেছিলাম এবং পার্সেন্টেজ অর্থাৎ শতকরা জিনিসটা কী সেটাও বলেছিলাম। তো আজ আমরা নতুন কিছু প্রবলেম সলভ করব। তো আমাদের ফার্স্ট প্রবলেম দেখো কি আছে। ফার্স্ট প্রবলেম বলেছে, যদি এ বি এর চেয়ে 33.13% বেশি রোজগার করে, তাহলে বি এর চেয়ে শতকরা কত কম রোজগার করবে। তো এই রকম কোশ্চেন প্রতিটা পরীক্ষায় একটা থাকবেই। তো এর শর্টকাট নিয়ম বা সূত্র তোমরা কি জেনে নাও, তো আশা করি তোমাদের উপকার হবে খুব পরীক্ষায়। তো কি বলেছে, যে যদি এ বি এর চেয়ে 33.13% বেশি রোজগার করে, তাহলে বি এর চেয়ে শতকরা কত কম রোজগার করবে। তো এর আগে আমরা একটা সূত্র বলে দিই, যে এ যদি এ যদি এ বি এর চেয়ে যদি এ বি এর চেয়ে 8% বেশি হয়, 8% বেশি হয়, তাহলে তাহলে বি এর চেয়ে কত পার্সেন্ট কম হবে। এ বি এর চেয়ে 8% বেশি, তাহলে বি এর চেয়ে কত পার্সেন্ট কম হবে। তো সূত্রটা হলো আর বাই 100 প্লাস আর ইন্টু 100 পার্সেন্টেজ এত কম হবে। অর্থাৎ যদি এ বি এর চেয়ে 8% বেশি হয়, তাহলে বি এর চেয়ে আর/100 প্লাস আর ইন্টু 100% কম হবে। তেমনি সিমিলারলি যদি এ বি এর চেয়ে 8% কম হয়, এটা যদি কম থাকে, তখন বি এর চেয়ে কত বেশি হবে, তখন যদি কম বলে তাহলে 100 মাইনাস আর যদি বেশি বলে তো এখানটা 100 প্লাস আর হবে। তো এটাই হচ্ছে আমাদের মেন সূত্র। তো এখানে দেখো কি বলেছে, যে এ বি এর চেয়ে 33.31% বেশি রোজগার করে, অর্থাৎ তাহলে বি এর চেয়ে শতকরা কত কম রোজগার করবে। তো আমাদের সূত্র কি বললাম, যদি বেশি হয় তাহলে সূত্রটা কি, আর/100 প্লাস আর ইন্টু 100%। তো আমাদের কত বেশি বলেছে, তো 33.13%, অর্থাৎ এইটা সমান কত, 33, এটাকে ভাঙলে কত হবে, তো 99 103%। এটার সঙ্গে এটা গুণ করলে 99 প্লাস 1, তো 103%। তো এবারে আরের জায়গায় যদি আমরা বস করিয়ে দিই 103, তো 103 ডিভাইডেড বাই 100 প্লাস 103 ইন্টু 100, এইটা পার্সেন্টেজ। তো আমাদের কাটাকাটি করলে দেখো কত আসবে। তো উপরটা আমাদের 100/3, আর নিচটা দেখো, নিচটাকে ভাগ আছে যেহেতু, গুণ করে দিলে নিচের 3টা উপরকে চলে যাবে, অর্থাৎ 3 ডিভাইডেড বাই এটার যদি যোগ করে দিই 3×300 প্লাস 100, মানে এই ভগ্নাংশের যোগটা তোমরা করে দেখবে। তো এই ভগ্নাংশের যোগটা করলে কত আসবে, নিচরটা আসবে 400/3। তো উপরেরটা 100/3, আর নিচরটা যদি ভাগ যেহেতু আছে গুণ করে দিলে এটা উল্টে যাবে, অর্থাৎ 3/400 ইন্টু এই যে 100 রয়েছে 100, অর্থাৎ 3 কেটে যাবে 100, আর এইটাই কেটে যাবে 4, 4×400, আর 4 আর 100 কত হচ্ছে 25, অর্থাৎ 25%। তো আমাদের কোশ্চেনটা কি বলেছে, যে যদি এ বি এর চেয়ে 33.31% বেশি রোজগার করে, তাহলে বি এ এর চেয়ে শতকরা কত কম রোজগার করবে। তো আমি সূত্রটা কি লিখেছিলাম, এ যদি বি এর চেয়ে 8% বেশি রোজগার করে, তাহলে বি এর চেয়ে 8/100 প্লাস আর ইন্টু 100% কম রোজগার করবে। অর্থাৎ যদি এইটা বেশি রোজগার করেছে, তাহলে কত কম রোজগার করবে, তো আমাদের 25% কম রোজগার করবে। তো আশা করি বুঝতে পেরেছো। তো এইরকম কোশ্চেন পরীক্ষায় একটা শিওর থাকবে। তো এই সূত্রটাই ফেলে দিবে, তোমাদের 2 সেকেন্ডে প্রবলেম সলভ হয়ে যাবে। তো পরীক্ষায় খুবই উপকার হবে আমি আশা করি। তো নেক্সট প্রবলেম দেখো। নেক্সট প্রবলেম বলেছে, যদি এর বেতন বি এর বেতনের থেকে 30% কম হয়, তাহলে বি এর বেতন এ এর বেতনের থেকে শতকরা কত বেশি হবে। তো দেখো, এইটা এটা আগে আমি সূত্রটা কি বললাম, যে যদি এ বি এর থেকে 8% কম হয়, তাহলে বি এর থেকে কত পার্সেন্ট বেশি হবে। তো যদি বলেছি যদি কম হয়, যদি এখানে কম লেখা থাকে, কম হলে সূত্রটা কী হবে, আর/100 মাইনাস আর, কম হলে বিয়োগ।
তো এটা ইন্টু 100%, এটাই বি এর চেয়ে বেশি হবে। তো আমাদের কি বলেছে যে এ এর বেতন বি এর বেতনের থেকে 30% কম। তো এখানে 8টা কত, এখানে 8টা হলো 30%। তো তাহলে বি এর বেতন এ এর বেতনের থেকে কত বেশি? তো এখানে গিয়ে বি এর বেতন এ এর বেতনের থেকে কত শতকরা বেশি? তো বি এর বেতন এ এর বেতনের থেকে, তাহলে সূত্রটা যদি ফেলি আর এর জায়গায় 30 লিখে দিই, তো 100 মাইনাস 30 ইন্টু 100, এইটা পার্সেন্টেজ। তো 30 ডিভাইডেড বাই নিচে কত হচ্ছে 70 বিয়োগ করলে ইন্টু 100, তো 7 এইটাই কেটে দিলাম। তো অর্থাৎ 300 ডিভাইডেড বাই 7%, অর্থাৎ 4 7 28, 2 20, 7 2 14, 42.67%। অর্থাৎ যদি এ এর বেতন বি এর বেতনের থেকে 30% কম হয়, তাহলে বি এর বেতন এ এর বেতনের থেকে কত বেশি হবে? 42.67% বেশি হবে। তো আশা করি বুঝতে পেরেছো। তো ফ্রেন্ডস, আমরা নেক্সট প্রবলেম দেখি। তো নেক্সট প্রবলেম যেটা বলেছে যে যখন কোনো দ্রব্যের মূল্য 10% হ্রাস পায়, তখন দ্রব্যটির বিক্রয় সংখ্যা 30% বেশি হয়, তাহলে তার আয়ের কি পরিবর্তন ঘটবে? দেখো, এখানের প্রবলেমটা একটু অন্য টাইপের। কি বলতে চেয়েছে, যদি কোনো দ্রব্যের মূল্য, তুমি ধরো একটা বিস্কুট কিনলে, তো বিস্কুটটার ধরো তুমি 100 প্যাকেট বিস্কুট কিনলে, সেই বিস্কুটটার মূল্য নিল ধরো 100টা বিস্কুটের দাম নিল ধরো 100 টাকা, মানে প্রতিটা বিস্কুটের দাম 1 টাকা করে, তো 100 টাকা ধরলো। তো এবার বলছে যে এই মূল্যটা যদি 10% কমে যায়, অর্থাৎ 100 টাকায় 10 টাকা কমে যাচ্ছে, 10% হ্রাস মানে 100 টাকায় 10% কমে যাচ্ছে, 10 টাকা কমে যাচ্ছে, অর্থাৎ 100টা বিস্কুটের মূল্য 90 টাকা হলো। তখন দ্রব্যটির বিক্রয় সংখ্যা 30% বেশি হয়, অর্থাৎ তখন যে মানে আরও যে বিস্কুটটা তখন বিক্রয় সংখ্যাটা বেশি হয়ে যাবে 10%, মানে বিক্রয় সংখ্যা তখন বলছে 30% বেশি হয়। মানে কোনো একটা ধরো দোকানি 100টা বিস্কুট বিক্রি করতো 100 টাকায়, কোনো একটা দোকানি একশো টাকায় 100টা বিস্কুট বিক্রি করতো। তো যদি বিস্কুটগুলোর দাম 10% কমে যায়, যদি কমে যায় তো স্বাভাবিকভাবেই মানুষ বেশিভাবে কিনবে, মানুষ বেশি সংখ্যক তো কিনবে, তখন দোকানিটা 30% বেশি বিস্কুটটা বিক্রি হয়, মানে বেশি মানুষ কিনছে যেহেতু। বলছে তাহলে তার আয়ের কি পরিবর্তন ঘটবে? তো প্রথমে আমরা ধরে নিই যে কোনো দ্রব্যের মূল্য হচ্ছে 100 টাকা, কোনো দ্রব্যের মূল্য ধরি 100 টাকা, কোনো দ্রব্যের মূল্য 100 টাকা ধরলাম, আর ওই দোকানিটির বিক্রয় সংখ্যা ধরলাম 100টা। কোনো দ্রব্যের মূল্য ধরে 100 টাকা, আর ওই দোকানিটার বিক্রয় সংখ্যা হচ্ছে 100টা, অর্থাৎ তার তখন মোট আয় কত হচ্ছে? এতগুলো দ্রব্য বিক্রি করছে এত টাকা করে, তো মোট হচ্ছে 1 2 3 4, 10,000 টাকা। তখন মোট আয় হচ্ছে 10,000 টাকা। এবার বলেছে যদি কোনো দ্রব্যের মূল্য 10% হ্রাস পায়, অর্থাৎ আগে 100 ছিল, তো এখন দ্রব্যটার মূল্য হলো 90 টাকা, তো তখন দ্রব্যটির বিক্রয় সংখ্যা 30% বেড়ে যায়, অর্থাৎ 30% বেড়ে যায়, অর্থাৎ আগে 100টা ছিল, এখন 30% বেড়ে যায়। তো আমি কি বলেছিলাম, যদি বেড়ে যায় তাহলে কি হবে? তো 100 ইন্টু যদি বেড়ে যায় 100 প্লাস এক্স হবে, অর্থাৎ 100 প্লাস 30 মানে ডিভাইডেড বাই 100, অর্থাৎ নিচে 100 কেটে যাবে, অর্থাৎ 130টা হয়ে যাবে। 100টাই 30 বেড়েছে মানে কত হচ্ছে? 130টা হচ্ছে। তাহলে দ্রব্যটা বিক্রয় হচ্ছে 130টা, তাহলে তখন তার মোট আয় কত হচ্ছে? তো এই কম, এক একটা দ্রব্যের মূল্য 90 টাকা আর 130টা বিক্রয় হচ্ছে, তাহলে মোট আয় কত হচ্ছে? এটা যদি গুণ করে দিই, 3 লং 27, 2 9 কে 9 2 11, 0 0, তখন হচ্ছে 11,700 টাকা, তখন হচ্ছে 11,700 টাকা। তো বলেছে কি তাহলে তার আয়ের কি পরিবর্তন ঘটবে? তো আয়ের কত পরিবর্তন ঘটছে? কি পরিবর্তন ঘটছে? আগে ছিল 10,000 টাকা, এখন হলো 11,700, তাহলে কত পরিবর্তন ঘটছে? তো 11,700 থেকে 10,000 বিয়োগ করে দিলে 1,700 টাকা, তাহলে তার আয়ের পরিবর্তন ঘটছে 1,700 টাকা। আগে প্রতিটা মূল্যের দাম 100 টাকা এবং সে বিক্রি করতো, মানে কতগুলো মূল্য বিক্রি করতো? 100টা, তাহলে 100টা দ্রব্য বিক্রি করে প্রতিটা মূল্য দিয়ে 100 টাকা করে দাম হয়, তাহলে মোট আয় করতো 100 ইন্টু 100 সমান এত টাকা। তো এখন দ্রব্যের মূল্য 10% কমেছে, হ্রাস পেয়েছে, অর্থাৎ এখন প্রতিটা মূল্যের দাম হচ্ছে 90 টাকা, 100 টাকায় যেহেতু 10 টাকা কমেছে। আর বলেছে বিক্রয় সংখ্যাটা 30% বেড়েছে, অর্থাৎ আগে 100টা দ্রব্য বিক্রি করতো, তো এখন 30% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এখন বৃদ্ধি করছে কত? এখন বিক্রি করছে কত? 130টা, তাহলে 130টা দ্রব্য বিক্রি করছে 90 টাকা করে, তখন তাহলে আয় হচ্ছে, তাদের গুণ করে দিলে 11,700 টাকা।
তো আয়ের কি পরিবর্তন ঘটবে? আগে 10,000 ছিল, এখন 11,700 হয়েছে। তো এদের বিয়োগ করলে 1700, অর্থাৎ আয়ের পরিবর্তন করলো কত? 1700 টাকা। তো আশা করি বুঝতে পেরেছো। তো নেক্সট প্রবলেম দেখি। তো নেক্সট প্রবলেম যেটা বলেছে, যদি পেট্রোলের দাম 25% বৃদ্ধি পায় তাহলে কোনো এক ব্যক্তি পেট্রোলের খরচের পরিমাণ একই রেখে শতকরা কত পরিমাণ পেট্রোল ব্যবহার কমাবে? কি বলেছে? যদি পেট্রোলের দাম 25% বৃদ্ধি পায়, ধরো পেট্রোলের দাম 25% বৃদ্ধি পেল, তখন তুমি ধরো পেট্রোলের খরচের পরিমাণটা, মানে আগে যেই টাকাটা পেট্রোলের জন্য খরচ করতে, আগে ধরো তুমি প্রতিদিন 100 টাকা করে তেল ভরতে, তো সেই 100 টাকা করেই তেলটা ভরছো, তো 100 টাকা করে তেল ভরছো, কিন্তু এখন যেহেতু দামটা 25% বৃদ্ধি পেয়ে গেছে, তো আগে ধরো 100 টাকায় 1 লিটার পেতে, তো এখন তো 25% বৃদ্ধি পেয়ে গেছে, মানে 100 টাকায় তুমি এখন 1 লিটার পাবে না, তার থেকে কম পাবে। তো বলছে যে কত, মানে সেই যে কমটা পাচ্ছ ওই কমের পরিমাণটা কত, সে মানে পেট্রোলের ব্যবহারটা কতটা কমাবে, মানে ওই কতটা পরিমাণ কমছে আর কি, ওই 100 টাকায় কতটা পরিমাণ তেল কমছে। তো ফ্রেন্ডস, আগের দিন আমি সূত্রটা বলে দিয়েছিলাম। তো কি বলে আগের দিন সূত্রটা বলেছিলাম, দেখবে যে কোনো দ্রব্যের মূল্য যদি 8% বৃদ্ধি পায়, কোনো দ্রব্যের মূল্য যদি 8% বৃদ্ধি পায়, তাহলে ওই দ্রব্যটির খরচের পরিমাণ একই রেখে ব্যবহার কত কমাতে হবে? তো সূত্রটা কি বলেছিলাম? সূত্রটা বলেছিলাম R/100 + R ইন্টু 100%। তো আগের মতোই সূত্রটা, কিন্তু এটা আমি আগের দিন বলেছিলাম। তো এইটাও একটা সূত্র, এটা মনে রাখবে। যদি কোনো দ্রব্যের মূল্য 8% বৃদ্ধি পায়, তাহলে খরচের পরিমাণটা একই রেখে দ্রব্যটির ব্যবহার কত পরিমাণ কমাবে? তো ব্যবহার কমাবে R/100 + R ইন্টু 100%। তো ফ্রেন্ডস, এখানে দেখো পেট্রোলের দাম যেহেতু বলে দিয়েছে 25% বৃদ্ধি পায়, তো এখানে আর সমান কত? আর সমান হচ্ছে 25%। আর তাহলে কোনো এক ব্যক্তি পেট্রোলের খরচের পরিমাণটা একই রাখছে, খরচের পরিমাণ একই রেখে শতকরা কত পরিমাণ পেট্রোলে ব্যবহার কমাবে, অর্থাৎ পেট্রোলটা কত কম ব্যবহার করবে। তো আরের জায়গায় যদি আমরা 25 বস করে দিই, 25/100 + 25 ইন্টু 100, এইটা পার্সেন্টেজ। তো এটা যদি ক্যালকুলেশন করি, 25 নিচে 125 ইন্টু 100 সমান, এটা পার্সেন্টেজ, তো সমান কত হচ্ছে? তো 25 এটা যদি কাটি 5 দিয়ে, তো 5 আর এটা যদি কাটি 20, অর্থাৎ 20%। তো আমাদের উত্তর হলো কত? 20%। অর্থাৎ পেট্রোলের খরচের পরিমাণটা একই রেখে 20% পেট্রোলের ব্যবহারটা ওই ব্যক্তিটি 20% কমাবে। মানে আগে যদি 100 লিটার ব্যবহার করতো, তো এখন 80 লিটার ব্যবহার করবে। এইটাই আমি বলতে চাইলাম, যে পেট্রোলের ব্যবহারটা কত কমাবে, অর্থাৎ 20% পেট্রোলের ব্যবহারটা ওই ব্যক্তিটা কমাবে। তো নেক্সট প্রবলেম দেখো। নেক্সট প্রবলেম যেটা বলেছে, যদি চিনির মূল্য 6.14% কমে যায়, তাহলে কোনো ব্যক্তি 120 টাকায় আরও 1 কেজি চিনি বেশি কিনতে পারত, তাহলে চিনির আসল দাম নির্ণয় করো। তো ফ্রেন্ডস, এখানে কি বলতে চাইছে? এখানে বলতে চাইছে যদি চিনির মূল্য 6.14% কমে যায়, অর্থাৎ আগে যদি ধরে নিই, যদি x টাকা পার কেজি, মানে 1 কেজি চিনির দাম আগে ধরে নিলাম x টাকা, তো এখন বলে দিয়েছে চিনির মূল্য 6.14% কমে যায়। এখন 6.14% কমে যাচ্ছে, 6.14% মানে কত? 4×24 = 25, মানে 25-4% কমে যাচ্ছে। তো আগে আমি 1 কেজি চিনি x টাকা করে কিনতাম, তো এখন এই পার্সেন্টটা কমে যাচ্ছে। তো শতকরা নিয়ম অনুসারে তাহলে কত টাকা কমছে? তো আগের দিন কি বলেছিলাম, যদি কমে যায় তাহলে কি করব? তো তাহলে কত টাকা হবে, কমে গেলে কত টাকা হবে? তো উপরে যেহেতু কমছে, তাহলে 100 - x, তো এক্স, এই 100 - যে পরিমাণটা কমছে, তো এখানে কত কমছে? এখানে 25/4 কমছে, তাহলে 100 - 25/4 / 100, এটাই শতকরা নিয়ম। মানে এত টাকা, মানে আগে 1 কেজি এক কেজি চিনির দাম x টাকা ছিল, তো এখন 25/4% কমে গেলে কত টাকা পার কেজি হবে, মানে 1 কেজির দাম তাহলে কত টাকা হবে? তো সেইটা হচ্ছে নিয়ম, কি এক্স ইন্টু, মানে যেই টাকাটা ছিল সেইটা ইন্টু, যেহেতু কমে যাচ্ছে, তো 100 মাইনাস ওই যে যত পার্সেন্ট কমছে সেটা বিয়োগ করতে হবে, / 100। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করে নিই, তো এটা আমরা ক্যালকুলেশন করলে কত আসবে দেখো। তো এখানে একটা ক্যালকুলেশন আমি সহজ নিয়ম বলে দিই, দেখো। এটা তোমরা এই লসাগু করে উপরটা ভাঙতে যেও না, তো প্রচুর বড় হয়ে যাবে। তো আমার যেটা করতে হবে সেটা দেখো, আমি যদি ধরি a - b / a,
এইটা সমান আমরা কি বলতে পারি, একবারটি এ কে এ দিয়ে ভাগ করতে পারি, ডিভাইডেড বাই একটা বি বি বিকে এ দিয়ে ভাগ করতে পারি। তো এরকমভাবে তো আমরা লিখতে পারি। তেমনি সিমিলারলি দেখো, এইটা এ যদি হয়, এটা বি হয়, তো এইটাই এ হলে, তো এইটা দিয়ে যদি আমরা ভাগটা করি, তো 100 ডিভাইডেড বাই 100 অর্থাৎ 1 মাইনাস 25/4 ডিভাইডেড বাই 100, 25/4 ডিভাইডেড বাই 100 মানে নিচের 100 গুণ করে দিতে পারি। তো এইটা দেখো ক্যালকুলেশন করতে সহজ হয়ে যাবে, মানে 4×5=16, তো এক্স ইন্টু 1 মাইনাস উপরে 1 ডিভাইডেড বাই নিচে 16, অর্থাৎ এইটা যদি করো তো 15/16, তো 15x/16 এত টাকা। এখন এত টাকা পার কেজিতে, অর্থাৎ 1 কেজিতে এখন 15x/16 টাকা হচ্ছে, মানে আগে ছিল 1 কেজিতে x টাকা, এখন 6.14% কমে যায়, 1 কেজিতে দাম হচ্ছে 15x/16। তো ফ্রেন্ডস, ক্যালকুলেশনটা কিন্তু এরকম করবে, পরীক্ষাতে সবাই অঙ্ক মিলিয়ে দিতে পারে, কিন্তু কম সময়ে যেই মিলাতে পারবে সেই পরীক্ষাতে ভালো রেজাল্ট করবে। তো মেন হচ্ছে কম সময়ে কীভাবে অঙ্ক করতে পারো। এইটা যদি তোমরা উপরটা যদি লসাগু করে গুণ করে করতে চাইতে তো অনেক বড় হয়ে যেত, তো সময় প্রচুর লেগে যেত। ক্যালকুলেশনটা কিন্তু এইরকম সহজ নিয়মে করবে। তো এইগুলো প্র্যাকটিস করতে করতেই হয়ে যাবে, কোনো চাপ নেই। তো এখান পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো। তো এবার কি বলতে চেয়েছে, এবার বলতে চাই 120 টাকায় যদি মানে ওই যদি 6.4% কমে যায়, তাহলে কোনো ব্যক্তি 120 টাকায় আরও 1 কেজি চিনি বেশি কিনতে পারত। অর্থাৎ আগে যদি ওই ব্যক্তিটা 120 টাকায় ধরো 5 কেজি চিনি কিনছে, 5 কেজি চিনি কিনতে পারতো ওই যখন x টাকা পার কেজি ছিল, মানে 1 কেজি যখন x টাকা ছিল। তো এখন যেহেতু দামটা কমে যাচ্ছে, তো ব্যক্তিটা আরও তো বেশি চিনি কিনতে পারবে, ওই 120 টাকায় তো আরও বেশি চিনি কিনতে পারবে, যেহেতু দামটা কমে যাচ্ছে 1 কেজি চিনির দাম। তো তাহলে 120 টাকায় বলছে আরও 1 কেজি চিনি। আর আগে যদি ওই x টাকা যদি 1 কেজি চিনির দাম যদি x টাকা হতো, তাহলে 120 টাকায় ওই ব্যক্তিটি 5 কেজি ধরো চিনি কিনতে পারতো। তো এখন যদি ওই 6.14% কমে যায় দাম, তাহলে বলছে ওই ব্যক্তিটি 120 টাকায় 6 কেজি চিনি কিনতে পারবে, অর্থাৎ 1 কেজি চিনি বেশি কিনতে পারবে। তো শর্তানুসারে আমরা কি বলতে পারি, তো 120 ডিভাইডেড বাই, এখন ধরো দাম বাড়াই তো বেশি চিনি কিনবে, তো এইটা ফার্স্টে লিখতে হবে। তো 120 বাই 15x/16, এইটা করলে তোমার মানে কত কেজি চিনি কিনতে 120 টাকায় এই দামে কত কেজি চিনি কিনতে পারবে, এইটা মাইনাস 120 ডিভাইডেড বাই আগে কত কেজি চিনি কিনতে পারতো 120/x, এইটা সমানই বলেছে কত বেশি কিনতে পারবে 1 কেজি, অর্থাৎ এইটা এখন কিনতে পারবে এত কেজি চিনি 120 টাকায়, আর এইটা আগে কিনতে পারতো 120 টাকায় এত কেজি চিনি। তো এই দুটো বিয়োগ করলেই আরও কত বেশি চিনি কিনতে পারবে, তো 1 কেজি চিনি কিনতে পারবে, এটা সমান 1 লিখে দিলাম। তো এবার ক্যালকুলেশন করার সময় দেখো, ক্যালকুলেশন করার সময় 120টা আমরা কমন নিয়ে নিলাম, 120টা কমন নিলে 1/15 কমন নিয়ে নিলে 1/15x/16, তো 16টা উপরে তুলে দিলাম, তো এখানে লিখে দিলাম 16টা, মাইনাস 120টা কমন নিয়েছে যেহেতু, তো 1/x, এইটা সমান কত হচ্ছে, এটা সমান হচ্ছে 1। তো এইটা হচ্ছে, তো 120 যদি কমন নিই, তো এটা যদি লসাগু করি, তো 15x, নিচে লসাগু করলে 15x, নিচে লসাগু করলে 15x, তো উপরে কত হবে 15x আছে, 15x আছে মানে উপরে 16 মাইনাস x আছে, তো 15 দিয়ে গুণ হবে অর্থাৎ -15, তো সমানে এটা সমান 1। তো 120 ইন্টু উপরে তাহলে কত হচ্ছে, উপরে হচ্ছে 1, উপরে হচ্ছে 1 আর নিচে হচ্ছে 15x, তো 1 বাই কত হচ্ছে 1/15x, এটা সমান 1। তোমাকে এক্সের মানটা বের করতে হবে, তো কোনাকুনি গুণ করে দিলে দেখো 15x সমান 120, তো x সমান কত হচ্ছে 8। অর্থাৎ আমরা কি ধরেছিলাম, তো আগে চিনির দাম 1 কেজিতে x টাকা, তো এখানে আমার এক্সের মানটা কী বেরালো, এক্সের মানটা বেরালো 8। তো আমাকে উত্তরে কী চেয়েছে, যে চিনির আসল দাম নির্ণয় করো, অর্থাৎ এইটাই হচ্ছে চিনির আসল দাম x টাকাটা, অর্থাৎ 8 টাকা পার কেজি, অর্থাৎ 1 কেজি চিনির দাম 8 টাকা, এটা হচ্ছে চিনিটার আসল দাম। তো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছো। আর এইচসিএফ অ্যান্ড এলসিএম এর চ্যাপ্টারটা যদি না দেখে থাকো, তাহলে এক্ষুনি অবশ্যই দেখে নাও ভিডিওটা। তো ফ্রেন্ডস, এবারে আরেকটা প্রবলেম দেখি। তো প্রবলেমটা বলছে একটি সংখ্যার 3/5 অংশে 60%-এর 40% হলো 504। তো কী বলেছে, একটি সংখ্যার 3/5 অংশের 60%-এর 40% হলো 504, তাহলে এই সংখ্যাটি 2/5 অংশের 25% কত হবে। তো আমরা যদি একটা সংখ্যা এক্স ধরে নিলাম, তো বলেছে এই সংখ্যাটি 3/5 অংশ, মানে এক্স ইন্টু 3/5, 3/5 অংশ ইন্টু বলেছে ওই 3/5 অংশের 60%, 3/5 অংশের 60%, অর্থাৎ
3/5 তো এইটা বেরালো, 60%, মানে ওই সংখ্যাটা 60%, মানে 60-এর 100, মানে 100 ভাগের 60 ভাগ, 60% যেহেতু বলেছে। আবার বলেছে ওই সংখ্যাটা 3/5 60 40%, মানে এই যে এই সংখ্যাটা বেরালো এর আবার 40%, এই 40/100 সমান কত বলে দিয়েছে, সমান এইটা হলো 504, এটা সমান 504 বলে দিয়েছে। তো এবার যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো তো এক্স ইন্টু 504 ইন্টু এক, এই নিচেরগুলো উপরকে তুলে নিয়ে চলে গেলাম, 100 ইন্টু 100 ইন্টু 5 ডিভাইডেড বাই 3 ইন্টু 60 ইন্টু 40। তো এবার আমাদের ক্যালকুলেশন করলাম, দেখো এই 0 0 এখানে 0 0 কেটে দিলাম, তারপর কোথায় কাটবো, তারপর 4 আর 100 কাটলাম, 4 25 100, 4 25 100 কাটলাম। তো এবার 3 দিয়ে যদি কাটি, তো 3 আর এইটাই যদি কাটি, 3 একে 3, 2 20, 3 ছক 18, 18 2 24, 3 8 24, অর্থাৎ 168 হচ্ছে। তো এবার 6কে যদি 168কে কাটি তাহলে কত হচ্ছে, 6 দুগুণে 12, 4 48, তো 6 48, অর্থাৎ 28। তো 28 উপরে তাহলে কত হচ্ছে, 28 ইন্টু 25 ইন্টু 5। তো এদের ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখো, তো 125 ইন্টু 28, 125 ইন্টু 28, 5 25 125 ইন্টু 28। তো আমরা এটা গুণ করব না, কারণ এটা গুণ করলে প্রচুর বড় হয়ে যাবে, তো আমাদের সময় নষ্ট হবে, তো আমরা গুণ করব না। তোমাদের সংখ্যাটা এটা বেরিয়ে গেল 125 ইন্টু 28। তো এবার বলেছি তাহলে ওই সংখ্যাটি 2/5, অর্থাৎ এই যে সংখ্যাটা বেরোলো এই সংখ্যাটা 2/5, 25%, মানে ওই সংখ্যাটা 2/5 মানে এইটা, তার 25%, অর্থাৎ 25/100, এইটাই আমাদেরকে নির্ণয় করতে বলেছে। তো দেখো কাটাকাটি করলে 5 5 5 এবং 25, 5 এখানে 20 হয়ে যাবে। তো এইটা 2কে যদি কাটি 10, তো তাহলে কত হচ্ছে দেখো, 10 হচ্ছে। তো এইটা যদি করি 5 দুগুণে 10, এইটা যদি করি 5 দুগুণে 10, 2 25, 5 25 25। তো 28 উপরে হচ্ছে 28 ইন্টু 25, 28 ইন্টু 25, নিচে হচ্ছে কত 2, 28 ইন্টু 25 নিচে 2, তো 2 আর এইটাই কেটে দিলাম, 14 দুগুণে 28, তো 25 আর 14, তো 25 আর 14 গুণ করলে কত হচ্ছে দেখো, 4 5 20 0 2, 4 দুগুণে 8 2 10, 100 আর 25, অর্থাৎ 053, অর্থাৎ 350। এটা গুণ করলে 350 হচ্ছে, অর্থাৎ তার সংখ্যাটি কত, সংখ্যাটি হলে এই তাহলে এই সংখ্যাটির 2/5 25% কত হচ্ছে, তো ওই সংখ্যাটির 2/5 25% হচ্ছে 350। তো আশা করি বুঝতে পেরেছো। তো ভিডিওটি আজ এই পর্যন্তই থাক। তো পরের দিন আরও নতুন কিছু প্রবলেম সলভ করাবো। তো ভিডিওগুলি দেখতে থাকো, আর আগের ভিডিওগুলি না দেখে থাকলে অবশ্যই দেখে নিও। আশা করি তোমাদের ভিডিওগুলি খুবই ভালো লাগবে এবং উপকারও হবে খুব। আর আমি খুবই শর্টকাট নিয়মে করাচ্ছি, আশা করি এর আগে কেউ এত শর্টকাট নিয়মে করায়নি। আর তোমরা আমাকে সাপোর্ট একটু করো, তাহলে আমি ইলেকট্রিক বোর্ডে করার চেষ্টা করব। আর আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে টিপে অল সিলেক্ট করে দেবে। তো